আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স, আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ভেতরে এবং বাইরে। প্রিভিয়ার্স, এই ইএফটি ফর্ম নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি, যা আপনারা যারা দেখেছেন তারা হয়তো বা জানবেন যে আমার কিছু প্রশ্ন ছিল, প্রশ্নোত্তর পর্ব ছিল 15টি, 20টি, 21টি এরকম কিছু প্রশ্নোত্তর পর্ব ছিল। তো প্রিভিয়ার্স, যেহেতু আগামী 22 তারিখে হচ্ছে এটা লাস্ট ডেট ফর্ম পূরণের, এবং সেক্ষেত্রে এখনও অনেকেই হয়তো বা পূরণ করেনি, এখন ওই নানান জন হয়তো বা নানান সমস্যায় পড়ে আছেন এবং আমাদের সার্ভারও কিছুটা কাজ করছে না, হয়তো আমরা দিলে দেখা যাচ্ছে কাজ করছে না। আমি রিকোয়েস্ট করব যারা আসলে যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমার এই রিকোয়েস্টটা থাকবে যে আপনারা অতি সত্বর হয়তো সফটওয়্যারটি যেন কাজ করে সেই ব্যবস্থা করতেন, যাতে করে 22 তারিখের মধ্যে সমস্ত শিক্ষক সেই তথ্যগুলো দিতে পারে। তো প্রিভিয়ার্স, আজকে ঠিক বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি, কারণ প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমার কাছে, তাই আমি উত্তর দেওয়ার জন্য আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, কেননা এই বেল বাটনে ক্লিক করে রাখলে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই চলে যাবে। আর অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। সর্বপ্রথম যার প্রশ্ন পড়ব তিনি হচ্ছেন লেখা বিশ্বাস। তিনি বলেছেন যে দুটো ফর্ম ফিল আপ করলাম, সেভ সাবমিট করলাম, আবার পরে ঢুকে দেখলাম কিছুই নাই বা কোনো তথ্য শো করছে না, এটা কেন হচ্ছে? আসলে সেভ করার পর, সেভ অ্যান্ড ড্রাফট করার পর সেটা ইনবক্সে গিয়ে থাকবে, অর্থাৎ আপনার ইএফটি ফর্মের যে ইনফরমেশান ইনবক্স, সেই ইনবক্সে থাকবে এবং ওখানে থাকার কথা। আপনি ইনবক্সে গিয়ে ওখান থেকে আপনার তথ্যগুলো আবার ঠিকঠাক করে সেভ অ্যান্ড ড্রাফট করলে পরে ইনবক্সে থাকবে এবং ইনবক্সে থাকার পর আপনি আবার চলে যাবেন অ্যাডসিভে যাওয়ার পর ওখানে গিয়ে আপনাকে সেটা সাবমিট করতে হবে আর কি। তো আমার বিশ্বাস যে আপনি ওই জায়গায় ইনবক্সে গেলেই সেই তথ্যগুলো আবার পাবেন। দ্বিতীয় যিনি প্রশ্ন করছেন তিনি হচ্ছেন যে এমডি আব্দুস সোবাহান বিএম। তিনি বলেছেন যে যারা কম্পিউটার ও কৃষি বিষয়ে নিয়োগ তারা প্রথম এমপিও থেকে বিএড স্কেলের সমান বেতন পান, তাহলে ইএফটি পূরণের সময় বিএড অন্তর্ভুক্ত এর তারিখ প্রথম এমপিভুক্তের তারিখ লিখতে হবে না যে সালে বিএড করেছে সেই সাল তারিখ লিখতে হবে? কারণ অনেকে চাকরি পাওয়ার পরে বিএড করেছে। আসলে কম্পিউটার এবং কৃষি ইনাদের তো বিএডই লাগে না, তো সেই ক্ষেত্রে এই সহকারী এই দুইজনের ক্ষেত্রে বিএডের প্রশ্ন আসতেছে কেন? যেহেতু তারা কম্পিউটার এবং কৃষি ডিপ্লোমা, এদের বিএড ছাড়াই হচ্ছে 16,000 স্কেল। সেই ক্ষেত্রে আপনি বিএড করলেও কোনো কিছু না, বিএড না করলেও কোনো কিছু নয়। বিএড করলে আপনি এই ক্ষেত্রে এটার বিএডের স্কেল পাবেন না এবং বিএডের তারিখ দেওয়ারও এই ক্ষেত্রে এটার প্রয়োজন নেই, কারণ এটা প্রযোজ্য নয় এই দুইজনের ক্ষেত্রে আর কি, কম্পিউটার শিক্ষক এবং কৃষির ক্ষেত্রে। এরপরে যিনি প্রশ্ন করছেন তিনি হচ্ছে মোহাম্মদ ফরিদ দেওয়ান। ফরিদ দেওয়ান স্যার বলেছেন যে আমার প্রশ্ন, ইএফটি সম্পূর্ণ করার আগে যে কোনো কারণে আমার বিদ্যালয়ের সকল শিক্ষকের তালিকা ইনবক্সে চলে গেছে, এখন আমার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে যে ইনবক্সে গিয়ে সেখান থেকে আবার নতুন করে সবগুলো এন্ট্রি করতে পারবেন। ইনবক্সে যাওয়ার পর দেখবেন যে বাম দিকে যে ওপেনটা আছে, ওই ওপেনে ক্লিক করলে দেখবেন প্রত্যেকটা শিক্ষকের আলাদা আলাদা ওপেন হয়ে যাবে। আপনি সেখান থেকে আপনার যে তথ্যগুলো পূরণ করা সেই পূরণ করে আবারও সেভ অ্যান্ড ড্রাফট করতে পারেন। ওখানে গেলে আপনি সব কিছু পেয়ে যাবেন, এতে ভয়ের কিছু নেই। এরপরে যিনি প্রশ্ন করেছেন তিনি হচ্ছেন সাইদ বাশার স্যার বলেছেন যে আমি একজন ইসলাম ধর্মীয় শিক্ষক, এমপিও ডাটা বেজে বিদ্যমান তথ্য নিয়োগের বিষয়ে সকে ক্লিক করলে সব বিষয় চলে আসছে, তার মধ্যে ইসলাম শিক্ষা ও ইসলাম ধর্ম দুটি বিষয় রয়েছে, তাহলে আমার জন্য সঠিক বিষয় কোনটি হবে? আপনার জন্য সঠিক বিষয় হবে ইসলাম শিক্ষা, কারণ সাইদ বাশার এটা হচ্ছে যে হাই স্কুলের হচ্ছে ইসলাম শিক্ষা। এরপর প্রশ্ন করেছেন শামসুর রহমান। তিনি বলেছেন স্যার আমার ইএফটিতে ইমেইল অ্যাড্রেস ভুল হয়ে গেছে আর সাবমিট হয়ে গেছে, আর কোনো সমাধান আছে না বা কোনো সমস্যা হবে নি? আপনার কোনো সমস্যা হবে না। আপনি ইমেইল যদি ভুলও হয়ে থাকে সমস্যা নেই, ইমেইলের কারণে আসলে কোনো সমস্যা হবে না। আর যেহেতু সাবমিট হয়ে গেছে, এটা আপাতত এখন পরিবর্তন করার সুযোগ আপনার থাকছেও না, তবে ইমেইলের জন্য তেমন কোনো পরিবর্তন আপনার হবে না। এরপরে প্রশ্ন করেছেন ইভারগ্রিন বাংলাদেশ। তিনি বলছেন স্যার সরকারি এবং বেসরকারি উভয় বিদ্যালয়ের জন্য একই নিয়মে ইআইএমএস করতে হবে? সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে আলাদা, বেসরকারি এটা শুধু ইএফটি চলছে বেসরকারি স্কুল কলেজ প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এরপরে বলেছে যে রেজওয়ান আহমেদ, তিনি প্রশ্ন করেছেন যে তথ্য পূরণ করে সেভ অ্যান্ড ড্রাফট দেওয়ার পর তা লগ আউট করলে তা আর থাকে না, দয়া করে জানাবেন। তথ্য পূরণ করে সেভ অ্যান্ড ড্রাফট করার পর সেটা চলে যাবে আপনার হচ্ছে ইনবক্সে গেলেই আপনি সেগুলো পাবেন, এখানে আর থাকবে না। ইনবক্সে যাওয়ার পর আপনি ওখানে
আবার নতুন করে যদি তথ্য সঠিক না হয় বা তথ্য যদি আপনি সম্পূর্ণ দিতে না পারেন, তো সেই ক্ষেত্রে ওখান থেকে ওপেন করে সেই তথ্যগুলো আপনি দিতে পারেন। এরপর প্রশ্ন করেছেন এমডি হাফিজুর রহমান স্যার, বলেছেন যে কোনো শিক্ষক পদত্যাগ করেছে, তার নাম লিস্টে আছে, তারটা কিভাবে আপডেট হবে? সাবমিট নেওয়ার সময় কোনো সমস্যা হবে না তো? যে চলেই গেছে বা পদত্যাগ করেছে তার বিষয়ে কোনো সমস্যা হবে না। কেউ যদি ইএফটি ফর্মটা পূরণ না করে, এমন অনেক স্কুলই আছে যাদের হয়তো বা কেউ রিটায়ার্ড করেছেন, পদত্যাগ করেছেন, মারা গেছেন, এরকম সমস্যা থাকতে পারে। তো যারা গেছেন তাদের তো আর ইএফটি ফর্ম দেওয়াটাই হচ্ছে একদম বেআইনি হবে। কারণ কেন আপনি দিবেন? কারণ আপনার তো আর সে প্রতিষ্ঠানে নেই, পদত্যাগ করেছে বা অবসর নিয়েছে অথবা মৃত্যুবরণ করেছে। সেই ক্ষেত্রে আপনি সাবমিট করলেও কোনো সমস্যা হবে না, যদি তার ফর্মটা পূরণ না করে সেভ অ্যান্ড ড্রাইভে না গিয়ে যদি করেন তাহলে কোনো সমস্যা হবে না। এরপর প্রশ্ন করেছেন নুরুল ইসলাম ম্যাথামেটিক্স স্যার, বলেছেন যে প্রথম স্কুল এমপি হচ্ছে 1/11/1993 থেকে 30/6/1994 সাল পর্যন্ত এমপিভুক্ত স্কুলে বেতন, আচ্ছা পেসুলো। দ্বিতীয় স্কুল হচ্ছে আবার 4/7/1994 সাল থেকে 28/2/1996 পর্যন্ত। আমি বেতন পাইনি কারণ স্কুলটিতে মাধ্যমিক বেতন তখন হয়নি। 1/3/1996 থেকে অদ্যাবধি বেতনভুক্ত এমপিও ভুক্ত তারিখ কোনটি হবে? আপনার এমপিভুক্ত তারিখ এখানে দুইটি হবে। যেটা প্রথম আপনি এমপিভুক্ত হয়েছিলেন সেটা দিবেন আপনি প্রথম এমপিভুক্ত তারিখের জায়গায়। আর একটা অপশন আছে যেটা যে বর্তমান প্রতিষ্ঠানে যোগদান এবং বর্তমান প্রতিষ্ঠানে এমপিভুক্তির তারিখ, সেই ক্ষেত্রে আপনি লাস্টের তারিখটা দিবেন, অর্থাৎ 1/3/1996 এটা দিবেন বর্তমান এমপিভুক্তির তারিখ এবং বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের তারিখ, এইটা আপনি দিবেন। এরপরে প্রশ্ন করেছেন এমডি আহসান হাবিব স্যার, বলেছেন যে স্যার শিক্ষকেরা কোন ক্যাটাগরিতে পড়বে? স্যার শিক্ষকেরা কোন ক্যাটাগরিতে পড়বে? আসলে শিক্ষকেরা বলতে কোন শিক্ষকেরা কিছু বুঝতেছে না, তবে আপনার রেগুলার ক্যাটাগরিতেই পড়বে। যদি শাখা না থাকে এবং যদি অতিরিক্ত না থাকে তাহলে রেগুলার ক্যাটাগরিতেই পড়বে। এরপর বলেছেন এম আর চৌধুরী, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন যে ব্যাংকের অনলাইন অ্যাকাউন্ট এমপিও কপিতে আছে সেটাই ইএফটিতে রেখে দিচ্ছি, কিন্তু পরে পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করা যাবে? আসলে পরে পরিবর্তন করা যাবে কিনা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে পরিবর্তন করা যেতে পারে। আমাদের এমপিও শিটে আমরা পরিবর্তন করতে পারতাম কিনা বা এই ধরনের ছিল না। ইএফটিতে যেহেতু ব্যাংক পরিবর্তনের একটা অপশান আছে, সেই ক্ষেত্রে হয়তো বা কোনো না কোনো সময় পরিবর্তন করার সুযোগ থাকতে পারে। এরপরে প্রশ্ন করেছেন এমডি আসাদুজ্জামান, পিতার নাম এনআইডিতে মৃত, সার্টিফিকেটে এমডি, কোনটা দিব? আসলে আপনার পিতার নাম আপনি এমডি দিয়েন, কারণ মৃত্যু আর এখন এনআইডিতে লেখা না, কোনো জায়গাতে আর মৃত্যু লেখা থাকে না, এই জন্য কোনো সমস্যা নেই, আপনি সার্টিফিকেটটাই দিতে পারেন। এরপর প্রশ্ন করেছেন এম এস সুমা, তিনি বলেছেন স্যার পাসওয়ার্ড ভুলে গেছি, এখন কি করব? পাসওয়ার্ড ভুলে গেছেন, এখন কি করবেন? আসলে পাসওয়ার্ডটা আপনি কোথায় থেকে নিয়েছিলেন, কেমন করে ভুলে গেলেন? আপনি আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পাসওয়ার্ডটি আবার নিতে পারেন, অথবা আপনি যার কাছ থেকে পাসওয়ার্ডটি প্রথমে নিয়েছিলেন তার কাছে গিয়েও আপনি সেটা নিতে পারেন। তো পাসওয়ার্ডটি আপনার তাছাড়া তো আর কোনো উপায় নেই, এই ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের সহায়তা আপনি নিতে পারেন। তো প্রিভিয়ার্স আজকে ছিল এই প্রশ্ন উত্তর পর্বগুলোই, যেহেতু 22 তারিখে আমাদের লাস্ট, সেই ক্ষেত্রে আপনারা সবাই খুব ভালোভাবে সুন্দরভাবে এবং নির্ভুলভাবে তথ্য দেওয়ার চেষ্টা করবেন। তাড়াহুড়োর কিছু নেই, আসলে এমন দেখা হয় না যেন যে খুব তাড়াহুড়ো করতে গিয়ে কোনো তথ্য আপনারা বাদ দিয়ে দিয়েছেন, অতএব এইটি যেন না হয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।